প্রিয় শিক্ষার্থীরা, আরটিএল লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা তোমাদেরকে ধারাবাহিকভাবে ম্যাথমেটিক্স কোর্সটা কমপ্লিট করাচ্ছি। এই কোর্সটি শুধুমাত্র তোমরা যারা ডুয়েট অ্যাডমিশন দিবে তোমাদের জন্য। আমরা এখন ডুয়েট অ্যাডমিশনের যে ম্যাথমেটিক্স সিলেবাসটা আছে, আমরা সেই সিলেবাসটা একটু দেখব। আমাদের ম্যাথমেটিক্স সিলেবাসে সব মিলিয়ে 4টা টপিক আছে। একটা হচ্ছে হায়ার ম্যাথমেটিক্সে, অনেকটা ইন্টারে সিলেবাস, সম্পূর্ণ ইন্টারে সিলেবাস। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ক্যালকুলাস। বীজগণিত থেকে সাধারণত একটা ম্যাথ থাকে, জ্যামিতি থেকে একটা করে থাকে, তারপরে ত্রিকোণমিতি থেকে একটা ম্যাথ থাকবে, ক্যালকুলাস থেকে একটা ম্যাথ থাকবে। এই সব মিলে 4টে করে ম্যাথ থাকে এবং প্রত্যেকটা ম্যাথের মার্কস থাকে 8 করে, অর্থাৎ 32 মার্কস। অনেক সময় এরকম ঘটনা ঘটে যে প্রত্যেকটা ম্যাথের মার্কস দেয় 7 করে, সেক্ষেত্রে কত হচ্ছে 4 × 7 = 28 এবং 40 হতে ম্যাথের উপরে সব মিলে মার্কস থাকে, মোট মার্কস 40। তো 40 হতে আর যতটুকু লাগে সেটা এমসিকিউ দিয়ে পরিপূর্ণ করা হয়। তবে সাধারণত আমরা দেখতে পাই যে 4টা পার্ট থেকে আমাদের 4টা ম্যাথ দিবে এবং 8 মার্কসের ম্যাথ থাকে, সেক্ষেত্রে 32 মার্কস এবং 4টা এমসিকিউ দেয় এবং প্রত্যেকটা এমসিকিউর মার্কস হচ্ছে 2 করে, অর্থাৎ 8 মার্কস। তাহলে এখানে 32 + 8 = 40। এই হচ্ছে 40 মার্কের আমাদের ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন আসে। আমাদের ধারাবাহিক কোর্সে আমরা বীজগণিত এবং জ্যামিতির পর এখন ত্রিকোণমিতি শুরু করব। তো ত্রিকোণমিতি টপিকটা আমরা সম্পূর্ণরূপে অক্ষরপত্র যে বই আছে, আমরা সেই অক্ষরপত্র থেকে পড়ব। অক্ষরপত্র প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রে ত্রিকোণমিতি আছে। আমরা 2 জায়গা থেকেই ত্রিকোণমিতি পড়ব। এখন আমরা প্রথম পত্রে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ 7-এর এ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা প্রথমে শিখব। তোমাদের এই সম্পূর্ণ ম্যাথমেটিক্স কোর্সে আমি তোমাদের সঙ্গে থাকব, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত প্রবলেম থাকবে সকল প্রবলেমের সলভ আমিই করব। আমাদের প্রথমে হচ্ছে 7ম চ্যাপ্টার, অক্ষরপত্র বইয়ের 7ম চ্যাপ্টার, অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের এই চ্যাপ্টারটা প্রথমে আমরা শুরু করব ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, ধীরে ধীরে সংযুক্ত কোণ, অর্থাৎ বিভিন্ন ত্রিকোণমিতিক যে মানগুলো আছে তার সাথে যদি আমরা কোণকে সংযুক্ত করি তাহলে কেমন হয়। যেমন ধরো সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, মানে এর সাথে আমি যদি একটা কোণ যুক্ত করি, কোণ মানে থিটা, তাহলে হয়ে গেল সাইন থিটা। তাহলে এটা একটা পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। একইভাবে আমি বললাম টেন দিলাম, টেন একটা ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান, কট, সাইন, কুসেক ইত্যাদি। টেনের সাথে যখন আমরা থিটা যুক্ত করব তখন সেটা কি হয়ে গেল, একটা সংযুক্ত কোণের একটা মান হয়ে গেল, মানে কোণযুক্ত একটা মান হয়ে গেল। তো এখন আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলি, যেমন আমরা যদি বলি যে সাইন, কস, ট্যান, কট, ধরো সেক দিলাম, এই যে ত্রিকোণমিতিক যে আমি মানগুলো লিখতেছি, সাইন, কস, ট্যান, কট, এদের কোনো ভ্যালুই নাই কোণ ছাড়া। সাইনের কোনো দাম নাই কোণ ছাড়া, কসের কোনো ভ্যালু নাই কোণ ছাড়া, ট্যানের কোনো দাম নাই যদি সে কোনো থিটা না থাকে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এই সাইন, কস, এই সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু মান তৈরি হবে তখনই যখন এদের সাথে কি থাকবে, একটা কোণ থাকবে, থিটা থাকবে। তো এই জন্য চ্যাপ্টারের নামই করা হয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এখানে লেখা আছে, দেখো ত্রিকোণোমেট্রি। তো এটাকে আমরা ভাঙাবো। দেখো তো এটাকে ভাঙালে কি হয়, প্রথমে হচ্ছে ট্রি হয়, তারপরে হচ্ছে GONO হয়, তারপরে METR ম্যাট্রি ওয়াই হয়, অর্থাৎ এই যেটা, এটাকে আমি পুরোটা লিখলাম। তাহলে ট্রি মানে হচ্ছে 3, আর গণ মানে হচ্ছে কোণ, আর ম্যাট্রি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ ত্রিকোণোমেট্রি মানে হচ্ছে 3 কোণের পরিমাপ। অর্থাৎ আমাদের সবসময় ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমরা 3 কোণের পরিমাপ করব, সবসময় 3 কোণের পরিমাপ করব। এখন 3 কোণের পরিমাপ করতে গেলে আমাদের প্রথমে কার নাম আসবে, আমাদের প্রথমে নাম আসবে ত্রিভুজের নাম আসবে। ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ দিলাম, দেখো এই যে একটা ত্রিভুজ দিলাম। তো এই ত্রিভুজের 3টা কোণ, একটা এবং ত্রিভুজের সবসময় 3 কোণের পরিমাণ কত হয় বলো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একদম মুখস্থ ঠুরস্থ মনে রাখতে হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কিছু কিছু জিনিস আছে ঠাড়া মুখস্থ মনে রাখতে হয়। যেমন এই যে তোমাদেরকে শিখাইছি A+B² এখন A+B² যে হয়, তুমি যদি বলো যে না আমি দ্বিপদী বিস্তৃতি দিয়ে ভেঙে করবো, NCR দিয়ে করবো, হবে না। কিছু জিনিস আছে তোমাকে ঠুরস্থ মুখস্থ করতে হবে। যেমন এই যে A+B² A+B3, ঠিক আছে? অনেকটা এরকম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কীভাবে আসলো, কেমনে আসলো, কীভাবে প্রমাণ, সেগুলো ভিন্ন বিষয়। আচ্ছা, আমরা কোণের একক নিয়ে কথা বলবো।
আমরা সবাই জানি বিভিন্ন ধরনের একক আছে, যেমন ধরো দৈর্ঘ্যের একক আমরা জানি হচ্ছে মিটার। যেমন আমরা বলতে পারি যে 50 কেজি, তার মানে আমরা বুঝতে পারলাম যে ভরের একক হচ্ছে কেজি, ভরের একক হচ্ছে কেজি। কিন্তু ওজনের একক কি? আচ্ছা, এখন যদি বলি বল আর ওজন, বল হচ্ছে F = ma, অর্থাৎ ভরের সাথে যদি আমরা ত্বরণকে গুণ করি তাহলে আমাদের একক হচ্ছে নিউটন। তাহলে বলের একক হচ্ছে নিউটন। অন্যদিকে ওজন নিয়ে কথা বলি একটু। ওজন সমান কি? ওজন হচ্ছে ওয়েট। ওজন ওয়েটের ডাব্লিউ, ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ সমান কি হয়? mg। জি মানে অভিকর্ষ ত্বরণ। বল আর ওজনের ভিতরে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হচ্ছে একটা অভিকর্ষ ত্বরণ আর একটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র ত্বরণ, শুধুমাত্র ত্বরণ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। জি এর সাথে উপরের নিচের সম্পর্ক। অর্থাৎ একটা বস্তুকে আমি বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলাম, অথবা একটা বস্তুকে আমি উপর দিকে ঢিল দিলাম, তাহলে সে কি করবে? মহাকর্ষের বিরুদ্ধে অথবা মহাকর্ষের পক্ষে কাজ করবে। যদি মহাকর্ষের পক্ষে এবং মহাকর্ষের বিপক্ষে কাজ করে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অন্যদিকে একটা বস্তু, একটা পাথর এখানে আছে, ভূমির সাথে আছে, একে আমি ঠেলে এদিকে নিয়ে যাব, তখন যে ত্বরণটা হয়, মানে এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ সমান কি? বেগ ভাগ সময়। সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তুর যে বেগ তৈরি হয় সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ হতে গেলে সাধারণত ভূমি বরাবর যেটা হয়, আর লম্বালম্বি যখন হবে তখন সেটাকে বলবো আমরা ওজন। তাহলে ওজনের সাথে অভিকর্ষ ত্বরণ থাকবে। অভিকর্ষ ত্বরণ যদি না থাকে, যদি শুধুমাত্র ত্বরণ থাকে, সেক্ষেত্রে ভরের সাথে ত্বরণকে গুণ করলে আমরা বল পাবো। তাহলে বলের একক যা, অভিকর্ষ ত্বরণ অর্থাৎ ওজনের একক হচ্ছে তাই নিউটন। তাহলে আমরা বলের একক বুঝলাম, ওজনের একক বুঝলাম। এভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই যার যার নিজস্ব একটা একক আছে। যেমন আমরা ইলেকট্রিক্যালে যদি বলি রেজিস্ট্যান্স আমরা সবাই মোটামুটি ভালোই জানি। রেজিস্ট্যান্স মানে বাধা। আর একক হচ্ছে ওহম। কারেন্ট যদি বলি, কারেন্টের আয়ের একক কি? অ্যাম্পিয়ার। এভাবে প্রত্যেকটা জিনিসের একক আছে। একইভাবে কোণের ক্ষেত্রে একক আছে। আচ্ছা, কোণের একক হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ডিগ্রি, আর একটা হচ্ছে রেডিয়ান। ডিগ্রি মানে থিটার উপরে ডিগ্রি, আর একটা রেডিয়ান মানে হচ্ছে থিটার উপরে সি থাকবে। এখন কথা হচ্ছে থিটার উপরে সি থাকলো, থিটার উপরে ডিগ্রি থাকলো, তাহলে কোণের তো একটা একক হলেই হতো। যেমন দৈর্ঘ্যের একক শুধুমাত্র কি? মিটার। বলের একক শুধু নিউটন। কই, ওখানে তো দুটো জিনিস ছিল না, ঠিক আছে? তো তখন তো দুটো জিনিস ছিল না। তো বিষয়টা হচ্ছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের একক থাকতে পারে। কেন? মিটার আছে, কিলোমিটার কি নাই? আছে তো, মিলিমিটার ছিল। নিউটন আছে, কিলো নিউটন ছিল। এরকম অনেক কিছুই থাকে। কোণের ক্ষেত্রেও সেম, একটা ডিগ্রি একটা রেডিয়ান, মানে তাকে দুইভাবেই প্রকাশ করা যায়। তোমাদেরকে জ্যামিতি চ্যাপ্টারে আমরা পড়াইছিলাম। জ্যামিতি চ্যাপ্টারে একটু দেখে নিয়ে আসি। স্থানাঙ্ক চ্যাপ্টারে পড়াইছি। সেটা কি? একটা হচ্ছে কার্তেশীয়, আর একটা হচ্ছে পোলার। কার্তেশীয় আর হচ্ছে পোলার। আসলে বিভিন্ন ধরনের একক কিভাবে তৈরি হয়? বিভিন্ন রকমের পথ বের হয় আর বিভিন্ন রকমের একক তৈরি হয়, রাস্তা তৈরি হচ্ছে। যেমন জ্যামিতির ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম আমি এখান থেকে বরিশাল যাব, তাহলে বরিশাল যাওয়ার জন্য দুটো রাস্তা হতে পারে। একটা হচ্ছে কার্তেশীয় রাস্তা আর একটা হচ্ছে পোলার রাস্তা। দুটো ফরম্যাটই হতে পারে। ঠিক একইভাবে কোণের ক্ষেত্রে একটা ডিগ্রি হতে পারে, একটা রেডিয়ান হতে পারে। এখন আমার যেখানে যেটা লাগবে আমরা সেটা ইউজ করতে পারবো। তো ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রি। আমরা কিন্তু জ্যামিতির ক্ষেত্রে শিখছিলাম কীভাবে কার্তেশীয় থেকে পোলার বানানো যায়, আবার শিখছিলাম কীভাবে পোলার থেকে কার্তেশীয় বানানো যায়। শিখছিলাম না আমরা সবাই? কার্তেশীয় টু পোলার, পোলার টু কার্তেশীয় শিখছি কিন্তু আমরা। আচ্ছা, এখন যদি আমরা ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করতে চাই, এখন ডিগ্রিকে আমি রেডিয়ান কোণে রূপান্তর করবো, তাহলে সেটা কীভাবে করতে পারি? যেমন ধরো এখানে ডিগ্রি আছে, মানে ধরো 90 ডিগ্রি আছে, কথার কথা। আমি চাচ্ছি এই 90 ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করবো, কোন সেটাও একটা কোণ। তাহলে সেটা কিভাবে করব? তো সেক্ষেত্রে আমাদের এখানে কী করতে হবে? থিটা সমান কী লিখতে হবে? এই যে কোণ আছে না, এই কোণটা লিখতে হবে। কোণ এখানে কত? 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি লিখবো। লেখার পরে শুধুমাত্র কী করবো? পাই ভাগ 180 দ্বারা গুণ করে দিব, তাহলে সেটা আমার রেডিয়ানে চলে যাবে। পাই মানে কি? 3.1416 ভাগ হচ্ছে 180 ডিগ্রি। এই সবগুলো হচ্ছে পায়ের কারণে, কারণ পাই হচ্ছে খুব অদ্ভুত একটা সংখ্যা। পাই সাইন কস টেনের ভিতরে থাকলে সে হচ্ছে 180 ডিগ্রি, আর পাই বাইরে থাকলে সে হচ্ছে 3.1416। যদি আমরা সাইনের ভিতরে দেই, যেমন ধরো আমি পুরো জিনিসটাকে সাইনের ভিতরে ঢুকাই দিছি, সেক্ষেত্রে তখন এই পায়ের মান হয়ে যাবে 180 ডিগ্রি। সেক্ষেত্রে 180 মানে কাটা যাবে, যাওয়ার পরে লাস্টে কী থাকবে? শুধু 90 ডিগ্রি থাকবে। তার মানে যে আগের কোণের মানটা চলে আসতেছে। এই জন্য বলছিলাম পাই খুব অদ্ভুত জিনিস। সে যদি সাইনের ভিতরে থাকে, কস টেনের ভিতরে থাকে, সে তখন তার নিজের একটা আকার ধারণ করে। সেটা কত? তখন পাই হয়ে যায় 180 ডিগ্রি। তার সকল কাজ 180 ডিগ্রি কেন্দ্রিক।
আর যখন পাইটাকে আমি বাইরে বের করে নিয়ে যাবো, যেমন এখন বাইরে হিসাব করতেছি, সেক্ষেত্রে পায়ের মান হচ্ছে 3.1416। এখন কথা হচ্ছে যে পাইটা যে লিখলাম আমরা, যদি বলি যে পাই ভাগ 2 এর মান কত, সাইনের ভিতরে লিখলাম পাই ভাগ 2, তাহলে কি বলতে পারবো যে এখানে পাই ভাগ 2 এর মান হচ্ছে সাইন 90 ডিগ্রি। আচ্ছা এখন ধরো এখানে রেডিয়ান একটা মান আছে, রেডিয়ান কত আছে, যেমন ধরো 3.18 রেডিয়ান। আমাকে বলছে এই রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করো, সেক্ষেত্রে আমি কি বলতে পারো, তখন আমি কি করতে পারি, এটাকে উল্টাই দিব, অর্থাৎ এই রেডিয়ানটাকে 3.18কে যদি আমরা এখন 180 ভাগ পাই দ্বারা গুণ করি, তবে যেটা আসবে সেটা হবে থিটার উপরে ডিগ্রি সমান। অর্থাৎ ডিগ্রিকে যদি রেডিয়ানে রূপান্তর করতে চাই 100 পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হয়, যদি রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তর করতে চাই 180 ভাগ পাই দ্বারা গুণ করতে হয়। যদি তোমাদেরকে সহজেই প্রশ্ন করি যে 1 কিলোমিটার সমান সমান কত, তোমরা সহজেই বলতে পারো যে 1000 মিটার। কিন্তু এখন যদি বলি 1 মিটার সমান কত কিলোমিটার, তাহলে হয়তো বলতে পারবা যে 1 ভাগ 1000 মিটার, হয়তো বা বলতে পারবা যে 1 ভাগ 1000, অথবা এভাবে বলবো যে 10⁻³ কিলোমিটার, অথবা কেউ কেউ ক্যালকুলেটর ধরে বসবা, অনেকে এই কাজটা করবা। তার মানে আমরা 1 মিটারকে কিলোমিটারে নিতে গেলে ঝামেলাটা পোহাইতে হয়, কিন্তু কিলোমিটার সমান সমান 100 মিটার, এটা আমরা 1000 মিটার আমরা সহজেই বলতে পারি। সেমভাবে তোমাকে আমি বললাম যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, তুমি বলবে 100 সেন্টিমিটার। এখন যদি বলি 1 সেন্টিমিটার সমান কত মিটার, তখন তোমার কী করতে হবে, অনেকের হয়তো বা ক্যালকুলেটর লাগবে, অনেকে হয়তো বা অ্যানালাইসিস করে বলবা 10⁻² মিটার হয়তো বা বলবা। তার মানে আমরা সহজে এটা থেকে এটা বলতে পারতেছি, সহজে এটা থেকে এটা বলতে পারি, কিন্তু উল্টাটা বলতে গেলে আমাদের কষ্ট হয়। ঠিক এই জিনিসটাই এর ক্ষেত্রে কাজে লাগাইতে হবে। এখানে কি করবা, এই রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর করতে গেলে কষ্ট হবে, সেজন্য শুধু একটা জিনিস মনে রাখবা, সেটা কি, এই ডিগ্রি থেকে রেডিয়ানের রূপান্তর। ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানের রূপান্তর করতে চাই, তাহলে কি করব, শুধুমাত্র পাই ভাগ 180 দ্বারা গুণ করে দেব, শেষ। পাই ভাগ 180 দ্বারা গুণ করে দেব, শুধু এটা আমরা মনে রাখবো। তাহলে একটা মনে রাখলে আরেকটা মনে রাখা সহজ, কারণ একে যদি আমরা পাই ভাগ 180 দ্বারা গুণ করি, তার উল্টাটা কী করবো, শুধু উল্টাই দিব আমরা। তাহলে সবাই মনে রাখবা কি, যে ডিগ্রি থেকে রেডিয়ানের রূপান্তর করার নিয়ম হচ্ছে কোণের মানটাকে আমি কি করব, পাই ভাগ 180 দ্বারা গুণ করে দিব। আচ্ছা বিভিন্ন রকমের আমরা একটা চার্ট দেখব, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের কোণের পরিবর্তনের কথা বলবে। কোণের পরিবর্তন যেমন মাঝে মধ্যে আমরা দেখব যে এরকম একটা সংখ্যা সামনে পড়বো আমরা, যে 1 × 90 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে সাইন থাকতেছে 90 ডিগ্রি প্লাস থিটা। তো আমরা এই সাইন 90 ডিগ্রি প্লাস থিটাকে, যেহেতু এখানে 90 মানে হচ্ছে 1 × 90, 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমি কি করতে পারি, সাইনকে কস বলতে পারি। তার মানে কোণের জন্য যে পরিবর্তনটা হয় সেটার চার্ট হচ্ছে এটা, মানে কোণের জন্য যে পরিবর্তন। এখানে এভাবে না লিখলেও তারা পারতো, থিটা কোণের পরিবর্তনের জন্য যে মানগুলো এটা লিখতে পারতো। সেক্ষেত্রে সাইন হলে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কুসেক হবে, কুসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে। তো এতগুলো কথা মনে না রেখে আমরা যদি শুধুমাত্র 3টা কথা মনে রাখি, এই যেটা এই 3টা কথা মনে রাখি, তাহলে হয়ে যায় যে সাইন থাকলে কস, অথবা কস থাকলে সাইন, সেক থাকলে কুসেক, কুসেক থাকলে সেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। শুধু এই 3টা কথা আমরা মনে রাখবো। সাইনের সাথে কসের সম্পর্ক, সেকের সাথে কুসেকের সম্পর্ক, ট্যানের সাথে কটের সম্পর্ক, শুধু এই 3টা কথা আমরা মনে রাখবো। তারপরে পরবর্তী স্লাইডের কোথায় কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে এখন শেখাবো। আচ্ছা তোমাদেরকে এখন একটা চার্ট লিখে দিব। আচ্ছা এখন তোমাদেরকে দেখাবো যে চতুর্ভাগের যে নিয়মটা, রুলসটা, সেটা চতুর্ভাগে কে কোথায় প্লাস হবে, কে কোথায় মাইনাস হবে। আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, জানি না এটা সবাই, এটা হচ্ছে এক্স অক্ষ, এই পাশেটা কি মাইনাস এক্স অক্ষ, এই পাশে হচ্ছে ওয়াই অক্ষ, আর নিচেটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। বাট এটাকে যদি আমরা কোণের দিক থেকে হিসাব করি, এক্স অক্ষ ওয়াই অক্ষকে বাদ দিয়ে আমরা যদি কোণের দিকে হিসাব করি, তাহলে কেমন হবে, যদি কোণ হিসাব করি, তাহলে এই এক্সের সাপেক্ষে আমি কি বলতে পারি, প্রথমে এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে ভূমি বরাবর 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি উপরের দিকে গেলাম, তাহলে এখানে কী করলাম আমরা, 90 ডিগ্রি ক্রস করলাম। তাহলে আমি বলতে পারি এই বিন্দুটা, ঠিক এই লাইনটা হচ্ছে 90 ডিগ্রি লাইন, আমি কি বলতে পারি 90 ডিগ্রি। আবার একইভাবে এই 0কে রেফারেন্স ধরে এটুকু যদি হয় 90, তাহলে এখান থেকে একদম উল্টে যাই আমরা, এদিকে আসি, তাহলে কত হবে, আরও 90 দিলাম, তাহলে 90 90 180। তাহলে আমি কি বলতে পারি যে এই দিকটাকে, এই লাইনটাকে আমি বলতে পারি 180 ডিগ্রি লাইন। একইভাবে এই যে একটা লাইন আছে, এটাকে আমি কি বলতে পারি, এই লাইনটাকে বলতে 270 ডিগ্রি। কীভাবে হলো, 90 90 আরও 90 যোগ করো, তাহলে হবে 270 ডিগ্রি। এখান থেকে তুমি আরও 90 দিকে ওইদিকে যাও, তাহলে আরও 90 দিকে গেলে কত হবে, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এইভাবে তোমার চলতে থাকবে। মূলত একটা রেখার সাথে আরেকটা রেখার পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যত বড় কোণের মানটা দিক,
আমরা কিন্তু সেই 90 ডিগ্রি পার্থক্য দিয়ে সহজে বের করে ফেলতে পারবো যে সেই কোণের মানটা কোন জায়গায়। এখন কথা হচ্ছে এখানে 4টা চতুর্ভাগ আছে, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, যদি বাংলাতে বলি আর কি, তোমরা বাংলাতে বলে ভালো বুঝবা। এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এটা বোঝার জন্য আমরা অনেক সূত্র শিখি। তো আমি যেটা মনে রাখছিলাম, যে সূত্রটা শিখছিলাম সেটা লিখে দিই। এটা হচ্ছে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। আচ্ছা, তার মানে প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে পজিটিভ, যেমন সাইন হোক, কজ হোক, ট্যান হোক, প্রত্যেকেই এই চতুর্ভাগে সবাই পজিটিভ। কিন্তু আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগের দিকে তাকাই, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র কী হবে, এসের জন্য দেখা এখানে লেখা আছে এস, তাহলে এসের জন্য আমি বলতে পারি যে এটা হচ্ছে শুধুমাত্র সাইন পজিটিভ। আচ্ছা, এখন আমরা দেখবো যে সাইনের সাথে কার সম্পর্ক। দেখো সাইন লিখলাম, আচ্ছা সাইন থিটার সূত্র কি 1 বা কোসেক থিটা না, 1 বা কোসেক থিটা। যদি সাইন থিটা পজিটিভ হয় তাহলে এটা 1 ভাগ পজিটিভ, তাহলে 1 ভাগ পজিটিভ মানে কি পজিটিভই না হিসেবে। তাহলে সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের সম্পর্ক। সাইনের সাথে কিন্তু কসের না, কস কখন আসবে, যখন হচ্ছে কোণ দিয়ে আমরা চেঞ্জ করব, মানে কোণের পরিবর্তনের সাথে সাইন কসের সম্পর্ক। কিন্তু তাদের আসল যে সম্পর্কটা সেটা হচ্ছে সাইনের সাথে কোসেকের সম্পর্ক। তাহলে সাইন যদি হয় পজিটিভ, কোসেক হবে পজিটিভ, কারণ সাইন থিটা সমান 1 বা কোসেক থিটা। সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে সাইন যেহেতু দ্বিতীয় ঘরে পজিটিভ, তাহলে এখানে কী হবে, এই যে কোসেক থিটা সেও হবে এই ঘরে পজিটিভ। একইভাবে তৃতীয় নাম্বার ঘরে আমরা কি লিখছিলাম, টেক মানে কি ট্যান আর কট, তাহলে আমি জায়গায় লিখি যে ট্যান আর হচ্ছে কট, ট্যান আর হচ্ছে কট। আর চতুর্থ নাম্বার যে ঘরে সেটা হচ্ছে কেমিস্ট্রি, এখানে সি আছে, সি মানে হচ্ছে কস আর হচ্ছে সেক, তাহলে কস এবং হচ্ছে সেক এই দুইটা হচ্ছে চতুর্থ নাম্বার ঘরে পজিটিভ। আর এই ঘরে আর বাকি যারা থাকবে প্রত্যেকেই হচ্ছে নেগেটিভ। তোমরা কি বুঝতেছো? তাহলে মোটামুটি আমি চতুর্ভাগ সম্পর্কে বললাম যে প্রথম ঘরে সবাই পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন এবং কোসেক থিটা এই দুটো হচ্ছে পজিটিভ, তৃতীয় ঘরে হচ্ছে ট্যান আর কট, চতুর্থ ঘরে কস আর সেক। এটা মনে রাখার সূত্র হচ্ছে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। এটা মনে রাখবা যে 4টে ঘরে কে পজিটিভ হয়। আচ্ছা, তার মানে আমরা 4টে ঘর পেয়েছি এবং প্রত্যেকটা ঘরের প্রথমে শুরু হচ্ছে 0 দিয়ে, এবং এই লাইনটা হচ্ছে 90 ডিগ্রির লাইন, এই লাইনটা 180 ডিগ্রি লাইন, 270 ডিগ্রি লাইন। এখন আমরা এই লাইনগুলো থেকে তোমাদের এখন একটা প্রশ্ন বলবো, সেটা হচ্ছে 430 ডিগ্রি। তোমাকে একটা প্রশ্ন দিলাম, একটা কোশ্চেন, সেটা কি বললাম যে 430 ডিগ্রি কোন ঘরে অবস্থান করে, কোন চতুর্ভাগে অবস্থান করে। তোমাদেরকে প্রশ্ন করলাম 430 ডিগ্রি কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করে। এখন একটা কাজ করে দিতে পারি, অঙ্কটা করার নিয়ম হচ্ছে 2টা। একটা হচ্ছে তুমি হিসেব করবা, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি, এভাবে হিসেব করবা বুকার মতো। এটা হচ্ছে বুকার কাজ। আর যারা চালাক তাদের কাজটা হচ্ছে 430কে 90 দ্বারা ভাগ করবা। আমরা 430কে 90 দ্বারা ভাগ করলাম, করে দেখলাম যে 4.777 আসে। এখান থেকে আসলে আমরা উত্তরটা সহজে বলতে পারি। 4.444 মানে কি, এই 4 কি মানে 90-এর 4 গুণ, তাহলে 90-এর 4 গুণ মানে কি, এটা 0 মানে কি, এটা 0। এই লাইনটা হচ্ছে 90, মানে এটা যদি আমি 1 ধরি, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 4 পরে আরও কিছু মান আছে, তার মানে কি 4-এর পরে মানে এই ঘরের অবস্থান হবে। তাহলে আমি একবারে বলতে পারি এটা কোথায় অবস্থিত, প্রথম ঘরে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এখন এটা বুঝতে অনেক সময় কষ্ট হতে পারে, সেজন্য আরও সহজ করে বলি। তোমরা একটা কাজ করতে পারো, 4 গুণ 90 লিখবা। এই যে 4 দেখে 4 গুণ 90 দিবা, তাহলে দেখো কত আসে, 4 গুণ 90 মানে 360, 4 গুণ 90 মানে 360। তাহলে এর সাথে আর কত যোগ করলে 430 হবে। এই যে 360 আসছে, 360 আর 490 হতে আর কতটুকু লাগবে, তাহলে আমি 430 থেকে 360কে বিয়োগ করলাম, তাহলে পেলাম হচ্ছে 70 ডিগ্রি, যে প্লাস 70। তার মানে 4 গুণ 90 করার পর যদি 70কে যোগ করে দেই তাহলে আমরা 430 পাচ্ছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 4 গুণ 90, তাহলে এই যে 4, এই যে এখানে 4 গুণ 90 এই পর্যন্ত আসছি, আসার পরে আরও 70 ডিগ্রি, তার মানে হয়তো বা এই যে জায়গাতে, তার মানে এই দিকে অবস্থান, এই যে দিকে তার অবস্থান, অর্থাৎ প্রথম ঘরে তার অবস্থান। 1997 কোন চতুর্ভাগে অবস্থান করবে। তাহলে 1997কে আমরা কি করব, প্রথমে আমাদের কাজটা হচ্ছে 90 দ্বারা ভাগ করা। 90 দ্বারা ভাগ করে আমি দেখবো কত আসতেছে, এখানে 22.188 আসবে। তাহলে 22.188 আসলে আমাদের কাজটা হচ্ছে 22টাকে সামনে নেওয়া এবং 90 দ্বারা গুণ করা। তাহলে 22 গুণ 90, তারপরে কত হয়, যেহেতু এখানে দশমিকের পরে সংখ্যা আছে অবশ্যই এখানে প্লাস যুক্ত একটা মান আসবে। আমরা এখন 22কে 90 দ্বারা গুণ করে দিলাম, দেখতেছি 1980 হয়।
কত হয় 1980। তাহলে 1980 হলে 97 হয়ে তার কত লাগবে, আরও লাগবে 17 ডিগ্রি। তাহলে এবার আমরা চতুর্ভাগের ডিজাইন করি। এটা আমরা চতুর্ভাগেটা খেয়াল করে দেখব। চতুর্ভাগে খেয়াল করে দেখার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে 0, তাহলে 0, এটা হচ্ছে 1, কারণ এখানে 22 গুণ 90 মানে 90 22 বার হয়েছে। সেটা বুঝতে গেলে আমার কী করতে হবে, আমি দেখলাম এটা 0 গুণ 90, এটা কি 1 গুণ 90 এরকম কিন্তু আসলে। তাহলে 0 1 2 3 4 5। আচ্ছা তোমাদেরকে যে আমি বলছি এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা বললাম যে 70 ডিগ্রি। তো আমি 180 ডিগ্রি না লিখে আমি কি বলতে পারি না যে 2 গুণ 90 ডিগ্রি, আমি কি বলতে পারি না 3 গুণ 90 ডিগ্রি। তারপর এখানে লিখছিলাম 360 ডিগ্রি, আমি কি বলতে পারি না এই লাইনটা হচ্ছে 4 গুণ 90 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা, কেন আমি খালি 1 2 3 4 বলতেছি বারবার। তাহলে হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে একবার পাক দিয়ে আসলাম 4 পর্যন্ত, আরেকবার ঘুরে আসলে 8 হবে, 4 দুগুণে 8। আরেকবার ঘুরে আসলে 3 4 12, আরেকবার যদি ঘুরে আসি 4 4 16, আরেকবার যদি ঘুরে আসি তাহলে কত হবে 4 5 20। তার মানে বিষয়টা এরকম যে 4 গুণন 5 গুণন 90 এরকম হয়েছে আর কি বিষয়টা। তাহলে 20 বার হয়েছে, কিন্তু আমার লাগবে 22 গুণন 90, আমার লাগবে 22 গুণন 90। তাহলে 20 21, এই যে 22, এই লাইনটা এই লাইনটা। তাহলে এই লাইন থেকে এই লাইনটা আমরা পেয়ে গেছি, বলছি এই লাইন থেকে +17 ডিগ্রি, মানে এখান থেকে +17 ডিগ্রি, মানে এই ঘরে তার অবস্থান। এই ঘরটা হচ্ছে 3য় নম্বর ঘর। তাহলে আমরা বলতে পারি যে 3য় নম্বর ঘরে তার অবস্থান। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এখন যদি তোমাকে বলা হয় 1997 না, তোমাকে আমি বললাম 22,000, এত 22,000 ডিগ্রি, বলো এটা কোন ঘরে অবস্থান করবে? তোমরা কি সহজে পারবে না এটাকে? খালি 90 দ্বারা ভাগ করে বের করা সম্ভব না? বলো। এক নজরে প্রয়োজনীয় সূত্রাবলী। তাহলে এক নজরে আমরা কি করব, প্রয়োজনীয় সূত্রাবলীগুলো একটু চেক করে দেখব। আমরা শুধুমাত্র প্রথম লাইনটাই শিখব, আমরা শুধুমাত্র 1 নম্বর যে সূত্রটা আছে এই দুইটা, আমরা শুধুমাত্র এইটুকু শিখব। আর বাকিটুকু আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি সেটাকে প্রুভ করা যায়, প্রমাণ করা যায়, সেটা আমরা শিখব। কিন্তু প্রথমে আমরা শিখব হচ্ছে এই 2 লাইন, সাইন মাইনাস থিটা। সাইনের ভিতরে যদি কখনো থিটা মাইনাস পাও, তাহলে সেটা কী হয়েছে জানো, সামনে সাইনটার মাইনাসটা সামনে চলে আসে। কসের সামনে যদি ভিতরে মাইনাস থিটা পাও, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে কস থিটা হয়ে যায়। একইভাবে ট্যান বলি, ট্যানের ভিতরে যদি মাইনাস থিটা দাও, তাহলে কি হবে, ট্যানকে এই যে মাইনাসটা সামনে চলে আসে, ট্যান থিটা হয়ে যায়। আবার আমরা যদি এখানে স্যাক নেই, স্যাকের ভিতরে মাইনাস থিটা দেই, তাহলে কী হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, শুধুমাত্র স্যাক থিটা হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা দুটা জিনিস খেয়াল করে দেখতেছি, শুধুমাত্র কস এবং হচ্ছে স্যাক। এই যে সূত্রের ভিতরে দেখবা শুধুমাত্র কস এবং স্যাক, এদের ভিতরে মাইনাস থাকা সত্ত্বেও তারা পজিটিভ হচ্ছে, আর বাকি সবাই যে ভিতরে মাইনাস, এই যে মাইনাস, কুসেক মাইনাস, এই যে মাইনাস, টেনের ভিতরে মাইনাস মাইনাস, স্যাকের ভিতরে কটের ভিতরে মাইনাস মাইনাস। তার মানে প্রত্যেকের ভিতরে মাইনাস থাকলে সেটা উত্তর হিসেবে মাইনাসই হয়, শুধুমাত্র কস এবং স্যাক বাদ দিয়ে। শুধুমাত্র কস এবং স্যাক বাদ দিয়ে। কস এবং স্যাক কী করে না, ভিতরে মাইনাস থাকলে সে রিসিভ করে না, সে মাইনাসকে সে প্লাস বানায় ফেলে। বিষয়টা হচ্ছে এরকম, যদি সামনে যদি এরকম থাকতো যে সাইন থিটা, তাহলে আমরা সবাই জানি যে পজিটিভ যুক্ত একটা মান আসবে। তাহলে ভিতরে যদি প্লাস থাকে কোনো সমস্যা নাই, কিন্তু যখন সাইনের ভিতরে মাইনাস হচ্ছে তখনই সামনে একটা এই মাইনাসটা বাইরে চলে আসতেছে, মানে সে মাইনাসকে রিসিভ করতে পারে না, মাইনাসটা সামনে চলে আসে। কিন্তু কজের ক্ষেত্রে কেন এরকমটা হচ্ছে, কজ কেন মাইনাসকে খেয়ে ফেলে, কারণ কি জন্য বলো? সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা হয়, কিন্তু কস মাইনাস থিটা সমান সমান কস থিটা। এখন এটা একটু বোঝানোর আগে তোমাদেরকে দুটো কথা বলি। আমরা যে বলতেছি সাইন মাইনাস থিটা, এই সাইন মাইনাস থিটা আসলে মানেটা কি? এটা হচ্ছে সাইন মাইনাস থিটা মানে কোনটা হচ্ছে নেগেটিভ। যদি থিটা সমান সমান 45 ডিগ্রি হয়, তাহলে এক্সের সাপেক্ষে -45 মানে পিছনের দিকে এদিকে যাবে, তার মানে এদিকে -45 ডিগ্রি কোণ করে এদিকে সে যাবে। একইভাবে যদি বলা হয় যে কস মাইনাস থিটা, তাহলে সেমভাবে এদিকে যাবে, মানে কোনটা হচ্ছে কী হবে, এই যে মাইনাস দিকে চলে যাবে এবং কোণের সামনে মাইনাস। তো এটা, আর যদি কোনো একটা সংখ্যার সামনে মাইনাস থাকে, যেমন সাইন থিটা থাকে, দুটো আসলে কখনোই একরকম না। এটা হচ্ছে পুরা সংখ্যার সামনে মাইনাস, আর এটা শুধুমাত্র কোনটা হচ্ছে মাইনাস, দুই জিনিস। কিন্তু দুই জিনিস হয়েছে কারণে কিন্তু সামনে যদি কস থাকে, কস থিটার সামনে মাইনাস থাকতেই পারে, এটা দোষের কিছু না। দোষটা কখন হবে, যখন কসের ভিতরে মাইনাস চলে যাবে
তখনই ঝামেলাটা বাঁধবে, কারণ কসের ভিতরে মাইনাসটাকে কস রিসিভ করে না, সে কী হবে তখন শুধুমাত্র কস থিটা হয়ে যাবে। তাহলে এই দ্বারা প্রমাণিত যে কসের সামনে মাইনাস থাকতেই পারে, কিন্তু কোণের সাথে মাইনাস কস রিসিভ করবে না, সেটাকে সে প্লাস বানাই ফেলবে। ঠিক আছে, এটুকু মনে রাখি। এখন আমরা অঙ্কের দিকে যাব, তার আগে যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয়, কিন্তু কস মাইনাস থিটা সমান কেন কস হয়। তার আগে আমরা পজিটিভ মান দিয়ে এটা চেক করব। আমরা কি করব, পজিটিভ মান দিয়ে চেক করব। ধরি এক্স এবং ওয়াই একটা স্থানাঙ্ক আছে, এক্স এবং ওয়াই স্থানাঙ্ক। আমরা এখান থেকে শূন্য থেকে যাত্রা শুরু করলাম, এক্সের দিক গেলাম, এই যে আমরা এক্স বরাবর গেলাম, এটুকু হচ্ছে এক্স পরিমাণ, আর এটা ভূমি পরিমাণ মানে ওয়াই পরিমাণ, লম্ব বরাবর হচ্ছে ওয়াই পরিমাণ। আমরা একে যদি যোগ করে দেই তাহলে অতিভুজ যেটা হয় সেটা কি আর পরিমাণ এবং এখানে থিটা পরিমাণ, তার মানে কার্তেশীয় পোলার আমি একসাথে সব করলাম। মানে এই পয়েন্টে যাওয়ার জন্য ভূমি বরাবর এক্স, লম্ব বরাবর ওয়াই এবং জিরো থেকে এই ওয়াই পর্যন্ত, এই স্থানাঙ্ক পর্যন্ত কোণের মান এবং আরের মান, অর্থাৎ পোলার এবং রেক্টেঙ্গুলার দুইটি আমরা এখানে অঙ্কন করলাম। এবং এই অতিভুজকে কিন্তু আর বলা হয়, তাই না? আমরা শিখছি না পোলারের কি আর কমা থিটা, আর কার্তেশীয় হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, তো এই ঘটনা যদি উল্টাভাবে ঘটতো, এই ঘটনা যদি উল্টা দিকে ঘটে, এটা হচ্ছে থিটা হচ্ছে পজিটিভ দিকে, তাহলে এই অবস্থায়, এই কন্ডিশন অবস্থায় চলো আমরা একটা কাজ করি। ঠিক এই কন্ডিশনে আমরা সাইন থিটার মান কত বের করতে পারবো না। এবার এই কন্ডিশনে সাইন থিটা সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব কত ওয়াই, অতিভুজ কত আর। আচ্ছা, এই অবস্থায় আমি কজের মানটা বের করি। কজ সমান কি, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। তাহলে সাইন থিটা কস থিটা কিন্তু আমি মানগুলো বের করে ফেলতে পারছি না। আচ্ছা, এখন আমরা সেম ঘটনাটা যদি বলি যে নেগেটিভ দিকে করব, ধরো আমি সেম ঘটনাটা, ঠিক আছে, এটা ছিল আমাদের এক্সের মান, এটুকু সেম ঘটনা যদি আমি উল্টা দিকে করি, অর্থাৎ আমি যদি কোণের মানটা নেগেটিভ একটা মান নেই, মানে মাইনাস থিটা নেই, সেক্ষেত্রে এই পর্যন্ত আসার জন্য আমাকে কী করতে হচ্ছে, এই পর্যন্ত আসার জন্য আমার কী করতে হবে, এক্স অক্ষ বরাবর যেতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর আমি এক্স পরিমাণ গেলাম, আর ওয়াই অক্ষের দিকে কী করলাম আমরা, মাইনাস ওয়াই পরিমাণ গেলাম। তোমরা কি বুঝতেছো বিষয়টা? এরকম বিষয়টা দেখো, এটা এক্স অক্ষ আছে, আমি এবার কোণের দিকে মাইনাস পরিমাণ নিব, এই যে মাইনাস থিটা পরিমাণ নিব, মাইনাস থিটা। তাহলে মাইনাস থিটা নিলাম, তাহলে এটু দূরত্বকে কী বলবো আমরা, আর বলবো। আর দিলাম, মাইনাস থিটা দিলাম, কিন্তু এর একটা স্থানাঙ্ক আছে, সেটা কার্তেশীয় স্থানাঙ্ক কত। কার্তেশীয় যদি স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে এইটুকু আসতে গেলে এক্স পরিমাণ যেতে হবে, আমার পরিমাণ দিলাম এক্স, আর নিচের দিকে নামতেছি, উপরের দিকে গেছিলাম কারণে ছিল প্লাস ওয়াই, এখন নিচের দিকে কি মাইনাস ওয়াই হবে না, তাহলে মাইনাস ওয়াই। তাহলে ভূমি বরাবর এক্স, লম্ব বরাবর মাইনাস ওয়াই। তো এই জিনিসটা আমি এখানে করছি। এবার আমি এটাতে তোমাদেরকে বুঝাবো। এবার বলো তো দেখি, সাইন কোণের মান মাইনাস থিটা, এই যে সাইন মাইনাস থিটা, তাহলে বলো দেখি সাইন মাইনাস থিটার মান কত আসবে। সাইন মাইনাস থিটা দিলাম, কিন্তু মাইনাস থিটার মান কত সেটা বোঝার আগে আমাকে দেখতে হবে সাইনের সূত্রটা কি, লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব কত, মাইনাস ওয়াই, আর অতিভুজ কত, আর। এখন আচ্ছা, অতিভুজের মানটা কি নেগেটিভ হয় না? অতিভুজ কখনো নেগেটিভ হতে পারে না। অতিভুজ আছে একটা দূরত্ব, সে কখনো নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? কারণ আমরা সবাই জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজটা সবসময় পজিটিভ হয়, সে এইদিকে হোক আর উল্টা দিকে হোক, এই যে এইদিকে হোক আর এদিকে হোক, এটাও কিন্তু আমাদের অতিভুজ সবসময় পজিটিভ হয়। শুধুমাত্র স্থানাঙ্কের এক্স এবং ওয়াইটা নেগেটিভ প্লাস হতে পারে। তাহলে সাইন মাইনাস থিটা সমান কী বলতে পারি, মাইনাস ওয়াই ভাগ আর। খেয়াল করে দেখো, সাইন মাইনাস থিটা সমান কিন্তু সামনে মাইনাস চলে আসছে। ঠিক একইভাবে চলো তো দেখি আমি কস মাইনাস থিটার মানটা বের করি। বলো দেখি কস মাইনাস থিটার মান কত আসবে। ভূমি ভাগ অতিভুজ, কত সূত্র, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এখানে কত এক্স, অতিভুজ কত আর। দেখছো, তাহলে কস মাইনাস থিটা লিখলাম, সে কিন্তু দুটোই কিন্তু প্লাস আসছে। এই জন্য কজের ক্ষেত্রে কখনো মাইনাস গ্রহণযোগ্য হয় না। এর কারণটা কি, কজের সূত্রের কারণে। কারণ কজ সমান সমান ভূমি ভাগ অতিভুজ, তো ভূমিও সবসময় পজিটিভ থাকে, অতিভুজও পজিটিভ হয়, যার কারণে এখানে কি হয় না, এখানে নেগেটিভ মানটা গ্রহণযোগ্য হয় না। কিন্তু সাইনের ক্ষেত্রে কী ঘটনা ঘটে, সাইন যেমন লম্ব ভাগ অতিভুজ, আর লম্ব কিন্তু পজিটিভ নেগেটিভ হয়। তো পজিটিভ নেগেটিভ হচ্ছে, যার কারণে কী হচ্ছে, এখানে মাইনাস চলে আসতেছে। সেজন্য আমরা সাইন থিটা বলো, কুসেক থিটা বলো, ট্যান থিটা বলো। আচ্ছা, এখন বলি তো ট্যান থিটা সমান কত হবে, ট্যান মাইনাস থিটা, এই যে ট্যান মাইনাস থিটা। তাহলে ট্যান মাইনাস থিটা সমান কত আসবে, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কত, মাইনাস ওয়াই, ভূমি হচ্ছে, দেখছো মাইনাস চলে আসছে। শুধুমাত্র কস এবং সেক এটা ছাড়া আর সবার ক্ষেত্রে দেখবো মাইনাস আসবে, এটা হচ্ছে প্রমাণ।
আচ্ছা, মান নির্ণয়ের সূত্র কি এরকম? তোমাদেরকে অঙ্কের মাধ্যমে আসলে বুঝাই দেবো। আমাদের এটা মনে রাখতে হবে। 1 নাম্বারটা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান প্রশ্ন করছে এর মান কত। আমরা যারা ত্রিপুরের স্টুডেন্টরা আছি আমরা গ্রাফিক্যালি সেটাকে প্রমাণ করছিলাম এভাবে, সাইন কস কীভাবে গ্রাফিক্যালি প্রমাণ করছিলাম এমনি করে। তো এখন যেহেতু এখন তো মানে সবাই কমন স্টুডেন্ট, এখানে শুধু ত্রিপল স্টুডেন্টের না, তো এখন আমরা দেখবো সেটা ম্যাথমেটিক্যালের ভাষায় কী করে এই সাইন 90 ডিগ্রি প্লাস থিটাকে ভাঙলে আসলে কী হয়, মানে 90 ডিগ্রি যোগ করে দিলে আসলে কী হয়। ত্রিপল স্টুডেন্টদের জন্য এটা ঠিক আছে, কিন্তু সিভিল বলো, টেক্সটাইল বলো, মেকানিক্যাল বলো, আর্কিটেকচারের বলো, হ্যাঁ আর্কিটেকচারের শশীকে বলো, সে তো আর এটা শিখবে না, দরকার আছে তার? দরকার নেই। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সেটাকে আমরা কীভাবে করব, নিয়মটা শিখাই দিই। দেখবা 90 ডিগ্রি চতুর্ভাগ আট করবা, চতুর্ভাগ এই যে এমনি করে চতুর্ভাগ দিবা, দেওয়ার পরে দেখবা শুধু বলছে 90 আর কিছু বলে নাই। তাহলে আমরা জানি এটা শূন্য, এটা হচ্ছে 1 গুণন 90, এটা হচ্ছে 2 গুণন 90, এটা কত 3 গুণন 90, এভাবে সাধারণত চলতে থাকে। তাহলে আমি এটাকে 1 গুণন 90 হিসেবে কাউন্ট করব, 1 গুণন 90 প্লাস থিটা যেভাবে আছে সেভাবে লিখব। এখন এটাকে সলভ করতে গেলে, এর মান নির্ণয় করতে গেলে আমার দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে এর সামনে কি আছে, জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইন কস এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হয়, এই যেখানে দেওয়া আছে, এই যে লিস্ট দেওয়া আছে, বলছিলাম না কোণের সাথে চেঞ্জ পরিবর্তন, সূত্রটা কোণের সাথে পরিবর্তন। এই যে কোণের সাথে পরিবর্তন, সাইন থাকলে কস, সেক থাকলে কুসেক, আর টেন থাকলে কট, এটা তিনটা। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে এখানে 1 আছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড়ের জন্য সাইনটা হয়ে যাবে কস, আর এখানে থিটা আছে। এবার থিটাকে চেক করব, তাহলে 1 গুণন 90 এটুকু পরিমাণ হচ্ছে 1 গুণন 90, এখান থেকে প্লাস থিটা মানে সামনের দিকে, এই ঘরে তার অবস্থান। এই ঘরে আমরা জানি সাইন এবং হচ্ছে কুসেক হচ্ছে পজিটিভ, যেহেতু এই ঘরে সাইন এবং কুসেক পজিটিভ, সুতরাং এখানে যে যা থিটার মানটা আছে এখানে প্লাস থাকুক বা নেগেটিভ থাকুক, আমি থিটা বুঝে গেছি এই ঘরের অবস্থান, আমি থিটাটাকে এখানে লিখে দিব। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটাকে বলা হয় কস থিটা। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আচ্ছা, এবার যদি তোমাকে আমি একটা প্রশ্ন করি যে tan 180 ডিগ্রি, 2 নাম্বার tan 180 ডিগ্রি মাইনাস থিটা, তোমাকে যদি বলি এর মানটা বের করো, তাহলে আমরা বের করতে পারবো। সেটা কীভাবে করবো, tan 180কে ভাঙাবো, তাহলে 2 গুণন 90 মাইনাস থিটা। এখন আমরা প্রথমে এটাকে চেক করব, পরে এই যে এই প্রথমটাকে চেক করব এবং কোনটাকে চেক করব। আমি এবার সেটা কোন অঙ্কন করি, দেখো চতুর্ভাগ দিলাম, এখানে বলছে 2 গুণন 90, তার আমরা প্রথমে দেখবো 2কে দেখবো, এখানে এটা কি জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় তাহলে টেনই থাকবে, টেন থাকবে। এবার দেখবো এর অবস্থানটা কই, 2 গুণন 90, তাহলে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, তার মানে এই ঘরে তার অবস্থান, এই লাইনে অবস্থান। এই লাইন থেকে বলছে মাইনাস থিটা, তাহলে এই লাইন থেকে মাইনাস মানে পিছনের দিকে, তার মানে এই ঘরে তার অবস্থান। যেহেতু এই ঘরে অবস্থান মানে দ্বিতীয় ঘরে তার অবস্থান, আর দ্বিতীয় ঘরে সাইন এবং কুসেক হচ্ছে পজিটিভ, তাছাড়া সবাই নেগেটিভ, সেক্ষেত্রে এখানে আছে টেন, তাহলে টেন এখানে কী হবে, নেগেটিভ, তাহলে এই সামনে মাইনাস হবে, আর এই থিটাটা আমরা এখানে বসাই দিব। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আমরা যদি এটা বুঝতে পারি, এবার আমরা এটা সলভ করব। এটা সলভ করে আমরা একদম অঙ্কের ভিতরে চলে যাব। এই অঙ্কটা কীরকম বলছে দেখো, tan মাইনাস 1590 ডিগ্রি। আমার প্রথম কাজ হচ্ছে এই মাইনাস থাকলে টেনের ভিতরে কোনো কিছু মাইনাস না গিয়ে মাইনাসের সামনে চলে আসবে না, tan 1590 ডিগ্রি, কারণ tan কী করে ভিতরে কোনো মাইনাসকে সে রিসিভ করে না, tan মাইনাসটা বাইরে চলে আসে। আচ্ছা, বাইরে চলে আসলো, এবার আমরা মাইনাসটা লিখলাম, tan লিখলাম, বলছে এর মান বের করো। তো ক্যালকুলেটর আমার হাতে দেয়নি, ক্যালকুলেটর ছাড়া করতে হবে, ক্যালকুলেটর ছাড়া ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। 1590টাকে আমি ব্রেকেট দিলাম, আমি দেখব 1590টা আসলে কিভাবে ভাঙানো যায়। তো 1590কে আমি কি করব, 90 দ্বারা ভাগ করব। আচ্ছা, আমরা এই পাশে 1590কে 90 দ্বারা ভাগ করব। যদি 90 দ্বারা ভাগ করি তাহলে আমার আসবে কত, 17.66। তার মানে বুঝতে পারলাম যে 17-র বেশি। তাহলে একটা কাজ করি, 17 গুণন 90 দিব, 17 গুণন 90 দিলাম, তারপরে প্লাস, অবশ্যই প্লাস হবে। তাহলে আমরা খেয়াল করে দেখবো যে 17 গুণন 90 দিলে কত হয়, 1530 হয়। তাহলে এইটুকুর মান কত, এটুকু হচ্ছে 1530। তাহলে 90 হতে গেলে আর কত লাগবে, 1530 আর হচ্ছে 90, তাহলে লাগবে হচ্ছে 60, এই যে প্লাস 60। তাহলে খেয়াল করে দেখো, 17 গুণন 90, 1530 যোগ 60 মানে 1590। এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। দেখো এখানে আছে মাইনাস, মাইনাসটা রাখলাম, থার্ড ব্রেকেট দিলাম। থার্ড ব্রেকেট দেওয়ার পরে আমরা দেখব সামনে আছে 17, মানে কি বিজোড় সংখ্যা, বিজোড় থাকলে tan কি হয়, কট হয়ে যায়। এই যে হয়ে গেল কট, tan হয়ে গেল কট,
এখন আছে +60, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে সেটা আমরা চেক করব। এই যে আমরা একটা চতুর্ভাগ দিলাম, বলছে 17 × 90, তাহলে 17 গুণন যদি 90 হয় তাহলে এটা হচ্ছে আমাদের 0, এটা আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4। আরেকবার ঘুরে আসি 8, আরেকবার ঘুরে আসি 12, আরেকবার ঘুরে আসি কত হয় 16, এটা হচ্ছে 17, তাহলে এই ঘরটা হলো 17 ঘর, এটা 17 + 60, তার মানে কি এখান থেকে সামনে এই ঘরে তার অবস্থান। এখন এই ঘরে সাইন শুধু পজিটিভ, এই ঘরে কিন্তু ট্যান পজিটিভ না, তাহলে যে ট্যান যেখানে আছে তাহলে ট্যানটা কী হবে, এই ঘরে নেগেটিভ, তাহলে কী হবে এখানে যে মাইনাস হবে না, এই যে মাইনাস দিলাম। আর এখানে কি আছে 60 ডিগ্রি আছে, এই 60 ডিগ্রি এখানে বসাই দিব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, শুধু থাকলো কি কট 60 ডিগ্রি। এখন কট 60 ডিগ্রি মান কত সেটা আমরা সবাই জানি, এখানে বসাই দিব। আচ্ছা, তোমাদের হচ্ছে কাজ উদাহরণ 1 নাম্বারটা আমি অলরেডি করাই ফেলছি। 430-এর কোন চতুর্ভাগে অবস্থান করে, 545 কোন চতুর্ভাগে অবস্থান করে কিছুক্ষণ আগে করাই ফেলছি। তারপরে তোমরা এটা খাতায় সুন্দর করে করবা। এটা উদাহরণ 1 নম্বর অঙ্ক, কেতাবুদ্দিন বইয়ের অঙ্ক, এটা অক্ষরপত্রের না। এই অঙ্কটা তোমরা নিজ দায়িত্বে করবা, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে 2টা প্রশ্ন আছে, অনুশীলনী 3 নাম্বার, উদাহরণের 1 নাম্বার, 2টা একদম সেম। বলো কোনটা করাই দিব? তো আমরা চলো উদাহরণ 1 নাম্বারটা করি, অক্ষরপত্র বইয়ের উদাহরণ 1 নাম্বারটা। আর এগুলো সবগুলো কোন থেকে করাচ্ছি তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে অক্ষরপত্র বইয়ের এই যে 1 নাম্বারটা করাবো আমরা। এই যে অক্ষরপত্র বইয়ের 7 এ চ্যাপ্টার, 7 এ চ্যাপ্টার থেকে আমরা এটা করাবো। ত্রিকোণমিতিতে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাতের উপরে চ্যাপ্টার আছে, সব মিলে হচ্ছে 7 এ, 7 বি, 7 সি, 7 ডি, 7 ই, 7 এফ আর 7 হচ্ছে জি। এই সব মিলে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা চ্যাপ্টার আছে। তাহলে আমাদের সব মিলে এতগুলা চ্যাপ্টার পড়তে হবে এবং আজকে আমরা 7 এটা শেষ করব, ঠিক আছে? আজকে আমরা 7 এ নাম্বারটা শেষ করব। প্রথম উদাহরণ 1 নম্বরে বলছে মান নির্ণয় করো, cos স্কোয়ার π/7, cos স্কোয়ার 5π/14, cos স্কোয়ার 8π/7, মানে বড় একটা মান দেওয়া আছে। এটা কিভাবে আমরা সলভ করতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা এটাকে সলভ করার জন্য এখানে সমান দিব। cos স্কোয়ার π/7 সে যেভাবে আছে আমরা সেভাবে তাকে রেখে দিব, তারপরে প্লাস দিব cos স্কোয়ার 5π/4। আমরা একটা খুব ভালো একটা জিনিস মনে রাখবো যে স্কোয়ারটাকে এভাবে না দিয়ে পুরোটার উপরে আমরা স্কোয়ার দিই, এই পুরোটার উপরে স্কোয়ার দিব, এই স্কোয়ারটা তুলে দিব। এই কাজটা কেন করব? অঙ্ক করার স্বার্থে, অঙ্কটা সহজ করার স্বার্থে। যেমন আমি সবসময় সাইন থিটা বা সাইন, যেমন ধর আগের অঙ্কটা আমরা শিখে আসলাম, আগের ক্লাসের আগের যে স্লাইডটা, এখানে কি শিখছিলাম আমরা? tan - 1590 ডিগ্রি। এটা আমার অঙ্কটা করতে সুবিধা হয়েছে। কিন্তু যদি এরকম থাকতো tan স্কোয়ার, তোর ঝামেলা হইতো। স্কোয়ার জিনিসটাকে আমরা ইগনোর করে স্কোয়ারটাকে উপরে দিব, এই যে স্কোয়ারটা উপরে দিব। তাহলে cos স্কোয়ার π/7, এখানে দেখব আমার অঙ্কটা করার সময় দেখব সব থেকে ছোটো মান কোনটা, π/7। প্রথমে আমি চেষ্টা করব ক্যালকুলেটর দিয়ে করতে পারি কিনা। আমি ক্যালকুলেটর দিয়ে খেয়াল করে দেখব পাই মানে কি বলছিলাম 180 ডিগ্রি, 180 ভাগ হচ্ছে 7। দেখো 180/7ই আসবে, কোনো নির্দিষ্ট কোনো মান আসবে না। যদি এমন হইতো যে 360 ডিগ্রি ভাগ 4, একটা ছোটো একটা মান চলে আসতেছে, যে ক্যালকুলেটর চাপ দিলে সহজে চলে আসে। সাধারণত 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ধরনের মানগুলো আমরা কী করতে পারি? ক্যালকুলেটর চেপে বের করতে পারি। এদের বাইরে কিন্তু মানগুলো বের করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? π/7 চাপ দিয়ে দেখলাম ক্যালকুলেটরে যে এটা কোনো মান আসে না। তা যেহেতু আসে না, সব থেকে ছোটো মান হচ্ছে π/7, তাহলে π/7 দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। এখানে আছে cos স্কোয়ার, যে লিখলাম cos লিখলাম, দেখো 5π/14। আমরা একে ঠিক এইভাবে অঙ্কটা করব। π/7 আছে, π/7কে এখানে লিখব। খুব ভালো করে বুঝবা, একটা বুঝলে সবগুলো পারবা, সবগুলা π/7 লিখব। এখন 5π/14 বানাইতে গেলে কি করতে হবে আমার? এখানে আমার লিখতে হবে 5π/2। π/, যদি 2 লিখি তাহলে কি হবে সেটা আমরা নিচে এই জায়গায় চিন্তা করে লিখব। দেখো তো, লসাও করলে 7 × 2 = 14, তাহলে 14 হলে এখানে 7 দিয়ে পাইকে গুণ হবে, কারণ 2 আছে, তাহলে 7 × 2 = 14 পাই। আর কত হলে 5π হবে? এখানে আছে কত? 2π, তাহলে 2π থাকতেছে। তাহলে কি করলে আমার হচ্ছে 5π/14 হবে? আচ্ছা, আমি নিয়মটা শিখাচ্ছি, আরেকবার বলবো, ভালো করে বলবো। দেখো, আমরা এবার ব্রেকেট দিব। এই জায়গার দেখবো পুরা লাইনে সব থেকে ছোটো কোণের মানটা কত? π/7, সবচেয়ে ছোটো মানে যে π/7 প্রথমে থাকে, তাহলে π/7 আমি এখানে লিখব। এখন 5π/14 বানানোর জন্য যা করা দরকার আমি এখন মাথা খাটাই করব।
তো 5 পাই ভাগ 14 আছে, নিচে 14 বানানোর জন্য নিচে আছে 7, তাহলে 14 বানানোর জন্য আমার কী করতে হবে, পাই ভাগ হচ্ছে 2 নিব, পাই ভাগ হচ্ছে 2। পাই ভাগ 2 কেন নিব, কারণ হচ্ছে পাই ভাগ 2 নিলে লসাগু করলে 7 দুগুণে 14 হয়, 14 হলে এখানে আড়াআড়ি গুণ হয়, 7 পাই 7 পাই, এখন মাঝখানে কী হবে আমি জানি না, কিন্তু এখানে 2 পাই হবে, এখানে হবে 2 পাই। তাহলে কি করলে 5 পাই ভাগ 14 হবে, আমরা যদি মাঝখানে একটা মাইনাস ইউজ করি, তাহলে একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস দিলে কিন্তু পাই ভাগ 2 মাইনাস পাই ভাগ 7 সমান 5 পাই ভাগ 14 হয়ে গেল। শেষ, আমার এটুকু শেষ হলো। যারা এটা বুঝতে পারো নাই সমস্যা নাই, পুরোটা বুঝো। এই যে প্লাস আছে, ও আচ্ছা সবার উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার প্লাস কস স্কোয়ার 8 পাই ভাগ 7। তাহলে আমরা কী করবো, এটা এবার কস নিব, এই যে ব্রেকেট দিলাম, এখানে আমরা মানটা বসাবো, কস স্কোয়ার 8 পাই ভাগ 7। তাহলে আমার সবথেকে এই লাইনের ভিতরে সবথেকে ছোটো কোণ হচ্ছে পাই ভাগ 7, যে পাই ভাগ 7 দিলাম। এখন কি করলে আমার 8 পাই ভাগ 7 হবে, যেহেতু নিচে 7 চলে আসছে, এখন কিন্তু আমার পাই ভাগ 2 করা যাবে না, পাই ভাগ 2 দেওয়া যাবে না। পাই ভাগ 2 না দিয়ে কী দেবো, আমি শুধুমাত্র পাই দিব, তাহলে পাই দিলাম। তাহলে পাই দিলে দেখো তো আমি নিচে এইদিকে লসাগু করি, 7 দিলাম, লসাগু করলে কত হবে, 7 পাই হবে। আর আমার আছে 8 দরকার, তাহলে একটা পাই হলে হচ্ছে, তাহলে মাঝখানটা প্লাস দেই, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 7 পাই প্লাস হচ্ছে শুধুমাত্র পাই, হয়ে গেল। আর এই সবার উপরে কী ছিল, স্কোয়ার ছিল, এই সবার উপরে স্কোয়ার ছিল। সর্বশেষ এটুকু আমরা করি, চলো প্লাস দিলাম, কস স্কোয়ার আছে, তাহলে যে কস দিলাম, দেওয়ার পরে ব্রেকেট দিলাম, দেওয়ার পরে এখানে 9 পাই ভাগ 14 আছে, তাহলে আমি আগের মধ্যে সবথেকে ছোটো মান কোনটা, সবথেকে ছোটো কোন হচ্ছে পাই ভাগ 7, যে পাই ভাগ 7 নিলাম। আর এখানে কী করবো, নিচে বানাতে হবে 14 বানাতে হলে কী করতে হবে, আমার পাই ভাগ 2 লিখতে হবে। তো লসাগু করি, 7 দুগুণে 14, এখানে থাকবে 7 পাই, আর এই পাশে হবে 2 পাই, ঠিক আছে। তাহলে কি করলে আমার 9 পাই হবে, অবশ্যই মাঝখানে প্লাস দিতে হবে, এখানে যদি প্লাস দিই 9 পাই হচ্ছে, তাহলে এখানে আমরা প্লাস দিব, এটাকে মুছে দিব, এবার এটাকে স্কোয়ার দিব, কস স্কোয়ার পাই ভাগ 7 প্লাস, তাহলে আমরা লিখে ফেলি, চলো কস পাই ভাগ 2 মানে 90 ডিগ্রি, 90কে আমরা লিখবো 1 ভাগ 90 আমাদের বোঝার জন্য, মাইনাস পাই ভাগ 7 আমি ওইভাবেই রাখবো, লিখলাম। এবং সবার উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, তারপরে প্লাস দিলাম, কস আছে কস লিখলাম। আচ্ছা পাই মানে কি 180, তখন 2 গুণ 90 ডিগ্রি, আচ্ছা প্লাস পাই ভাগ 7, তাহলে এই সবার উপরে কী দিব, একটা স্কোয়ার দিব না ব্রেকেট দিব, প্লাস এখানে একবারে করে ফেলি কস, তাহলে এখানে কি আছে কস 1 গুণন 90 ডিগ্রি প্লাস পাই ভাগ 7, এই সবার উপরে কি আছে, একটা স্কোয়ার আছে। তাহলে আমরা এখানে কস স্কোয়ার পাই ভাগ 7টা রাখবো প্লাস, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, এই যে এখানে দেখে আসছি যে কিভাবে এগুলোকে ভাঙাতে হয়। ভাঙানোর পরে 17 থাকলে যেহেতু বিজুর সংখ্যা, এই জন্য 10টা হয়ে গেল কট, এবং এই পুরা থিটার মানটা কোন ঘরে পড়ে, দ্বিতীয় ঘরে পড়ে, এবং দ্বিতীয় ঘরে 10-এর মানটা নেগেটিভ, সেজন্য কী হয়েছে, 10-এর জন্য আমি মাইনাস নেগেটিভ দিছি, আর মাইনাসটা আগে থেকেই ছিল। তো এই জিনিসটা আমরা এখানেও অ্যাপ্লাই করব। তাহলে এখানে কজ আছে, এখানে আছে 1 গুণ 90 ডিগ্রি, তাহলে 1 যেহেতু হচ্ছে বিজুর সংখ্যা, তাহলে কজটা হয়ে যাবে কি সাইন হয়ে যাবে। আর এখানে আছে মাইনাস পাই ভাগ 7, তো এটাকে আমার বোঝার জন্য আমার সাইডে দেখতে হবে এটা অবস্থানটা কোন জায়গায়, 1 গুণ 90, তাহলে 1 গুণ 90 মানে কি, এটা হচ্ছে 1 গুণ 90-এর স্থান। এখান থেকে কি হয়েছে মাইনাস পাই ভাগ 7, এখান থেকে মাইনাস মানে পিছনের দিকে, তাহলে হচ্ছে এই ঘরে তার অবস্থান, তাহলে এই ঘর হচ্ছে সবাই পজিটিভ, তাহলে সাইনের সামনে কি প্লাসই থাকলো। প্লাস দেওয়ার পরে কোণের মানটা লিখবো যে পাই ভাগ 7, আর একটা স্কোয়ার ছিল, এবার আমি সাইনের উপরে একটা স্কোয়ার দিয়ে দিব। যেহেতু কজ আছে এখানে 2 আছে, 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে কজটা কসই থাকবে। আর এখানে আছে প্লাস পাই ভাগ 7 ডিগ্রি, তাহলে এটার আসলে কোন জায়গায় তার অবস্থান আমরা খেয়াল করে দেখি, 2 গুণ 90 মানে হচ্ছে এইটা পয়েন্ট হচ্ছে 2 গুণ 90 ডিগ্রি হচ্ছে এই তার জায়গাটা। এখান থেকে প্লাস পাই ভাগ 7, এখান থেকে প্লাস পাই ভাগ 7 মানে কি সামনের দিকে যাবে, তো তৃতীয় নম্বর ঘরে। আমরা জানি তৃতীয় নম্বর ঘরে কিন্তু কজ হচ্ছে নেগেটিভ, যেহেতু নেগেটিভ তাহলে এই প্লাস তো আগে থেকে আছেই, আর আমরা এভাবে কিন্তু ব্রেকেট দেখে আসে থার্ড ব্রেকেট দিলাম, তাহলে নেগেটিভ মানে সামনে মাইনাস দিলাম, দেওয়ার পরে কজ কি আছে পাই ভাগ 7 আছে, আর উপরে একটা স্কোয়ার আছে, দেখছো স্কোয়ারটাকে স্কোয়ার আকারে রাখবো, তাহলে মাইনাসটা এখানে দিলাম, উপরে আছে স্কোয়ার, যে স্কোয়ার থাকার কারণে আসলে এখানে কেউই মাইনাস হওয়ার সুযোগ নাই। সর্বশেষ যেটা দেখো কজ আছে, কজ এখানে আছে 1 গুণ 90, তাহলে আমি কি বলতে পারি এটা সাইন। এবার দেখবো 1 গুণ 90 হচ্ছে এইটা, এখান থেকে কি আছে প্লাস পাই ভাগ 7 মানে এই ঘর দ্বিতীয় নম্বর ঘরে কজ কিন্তু নেগেটিভ, তাহলে যে দিলাম যে নেগেটিভ দিলাম, দেওয়ার পরে ব্রেকেট দিলাম পাই ভাগ 7 দিলাম, উপরে লিখলাম স্কোয়ার। দেখো তো কী হচ্ছে তাহলে, কস স্কোয়ার পাই ভাগ 7 প্লাস সাইন স্কোয়ার পাই ভাগ 7, তারপরে প্লাস এই মাইনাসের উপরে স্কোয়ার মানে এটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে, তাহলে কস স্কোয়ার পাই ভাগ 7
তারপরে প্লাস এই মাইনাসের উপর স্কোয়ার, সেটা শেষ হয়ে গেল, থাকলো শুধুমাত্র সাইন স্কোয়ার π/7। খেয়াল করে দেখবো, দেখো খুব মজার একটা জিনিস এখন তৈরি হয়েছে আমাদের। এটা সমান কি বলতে পারি 1, আর এইটুক সমান কি বলতে পারি 1। তাহলে 1 1 2 এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই এর হচ্ছে মান। তোমরা যদি এটা পারো তাহলে যে 3 নাম্বার যে অঙ্কটা আছে এখানে, এই যে দেখো সেম টু সেম বলছিলাম, এই যেটা দেখো, এই যেটা দেখো, এই যেটা, এই যে মিলাই দেখছো, এইটা আর এটা কিন্তু একই রকম, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে। এই যে 3 নাম্বারটা, এটা তোমাদের বাড়ি কাজ। এই যেটা 1 নাম্বারটা সেম, এখানে শুধু কস ছিল, এখানে শুধু সাইন আছে, এটা তোমাদের বাড়ি কাজ, তোমরা ট্রাই করে দেখবা পারো কিনা। ঠিক আমরা আগের মতো করে অঙ্কটা করব। এই অঙ্কটা কী আছে দেখো, sec স্কোয়ার, তাহলে আমি sec নিব, স্কোয়ারটা একদম সবার উপরে এইভাবে আমরা স্কোয়ার করে দিব আর কি, ঠিক আছে। তো স্কোয়ারটা নিয়ে আমি পরে বলতেছি, sec নিলাম, আমরা ব্রেকেট ক্লোজ করব, π/14 এখানে দেখবো সব থেকে, এই সমীকরণের ভিতরে সব থেকে ছোটো মান হচ্ছে 14π/17, কিন্তু 14π এটা তো একটা বড় একটা মান, তাই না। এত বড় মানটা আমি কেন নিব, তার থেকে নিজ দায়িত্বে ছোট একটা মান করে নিই, আমরা শুধুমাত্র π/17 ধরি। আগের অঙ্কে যেমন আমরা কী করছিলাম, এই যে π/7 নিছিলাম, সবগুলোতে π/7 নিছিলাম, এইভাবে আমরা এখন একটা ছোট সংখ্যা π/17 নিলাম, তাহলে π/17 নিলে আমার অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে কি করলে 14π/17 হবে, আমরা এখানে একটা পাই নেই, একটা পাইলাম, যদি পাই না তাহলে আমরা লসাগু করি, 17 হচ্ছে লসাগু, 17 লসাগু হলে 17 আর পাই কত হচ্ছে 17 পাই, আর এখানে উপরে কিন্তু একটা পাই থাকে, তাহলে কি করলে 14 হবে, তাহলে -3 পাই করলে 14 হচ্ছে, তাহলে এই জন্য আমি এখানে মাইনাস দেবো, এখানে একটা 3 বসাই দিব, হয়ে গেল। এবার আমাদের স্কোয়ার আছে, স্কোয়ারটা কী করবো আমরা, স্কোয়ারটা হচ্ছে একবারে সবগুলো ব্রেকেট দিয়ে উপরে একটা স্কোয়ার বসাই দিলাম, তারপরে -sec স্কোয়ার 3 আবার একইভাবে আছে sec, তাহলে দেখো তো আমরা এখানে ব্রেকেট দিচ্ছি, তাহলে কত হচ্ছে, এখানে লিখবো আমরা π/17, যদি π/17 দিই তাহলে এখানে কি আসছে, 17 নিচে থাকতে হবে, তাহলে এখানে পাই দিলাম একটা, তাহলে 17 পাই হলো, তাহলে 17 পাই হচ্ছে, আর এখানে একটা পাই আছে। এখন 39 পাই বানাইতে গেলে কিন্তু এটা বিশাল কারবার, অনেক কঠিন হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। তার থেকে আমরা চেষ্টা করব, এই যে এখানে একটা পাই নিছি না, এখানে একটা বড় মান নেই, যেমন এখানে 2 পাই নেই আমরা, 2 পাই নিলে 17 × 34, দেখো তো যদি আমরা 17কে লসাগু করি তাহলে কত হবে, এখানে 17কে যদি লসাগু করি তাহলে 34 পাই, আর লাগবে কত 39 লাগবে, তাহলে প্লাস কত লাগবে, তাহলে 5 পাই লাগতেছে, তাহলে এখানে 5 পাই বসাই দিলাম, এখানে প্লাস দিয়ে দিলাম। মেরিন কি বুঝতে পারছো? আচ্ছা দেখো এটা শেষ করি, হ্যাঁ, তারপর তোমাদের বলে দিচ্ছি। আমরা এখানে π/17 কমন নিলাম, তাহলে এখানে কত হচ্ছে, π/যদি 17 হয়, এখানে কি থাকবে, যে কী করলে আমার এখানে হচ্ছে এটাকে 34 বানাতে পারবো, তাহলে দেখতে পাচ্ছি 34 হলো, তাহলে এখানে 17 পাই থাকতেছে, একটা বুদ্ধি করে আমরা 17কে ডাবল করে দেই, তাহলে এখানে যদি আমরা হচ্ছে 2 পাই দিই তাহলে 17 × 34, আর 3 পাই দিলে কত হয়, আচ্ছা আমরা এখানে 3 দিলাম, একটা 3, তাহলে 3 17 কত হয় দেখো তো, এখানে থাকবে 34, আর 3 17 কত হয়, কত হয়, আচ্ছা 51, তাহলে 51 পাই, আর এখানে কত আসতেছে 2, তাহলে আমরা এখানে একটা কাজ করি, এই যে 5 পাই এখানে আছে, তাহলে 5 পাই দিই, তাহলে 5 × 2 = 10, তাহলে -10 পাই, এই যে 41 পাই, মাইনাস কট নিলাম আমরা, তাহলে এখানে কত হবে π/17, তাহলে 34 বানাতে গেলে π/2 নিব আমরা, তাহলে 17 দুগুণে, তাহলে এখানে কত থাকতেছে দেখো তো, 17 34টা নিলে থাকবে 17 দুগুণে 34, মাইনাস আগের মতোই 23 বানাতে গেলে কী করতে হবে, 17 পাই থাকলো 17 পাই, আর 23 বানাতে গেলে কী করতে হবে, তাহলে 17 আর কত থাকে, তাহলে 3 পাই নেই, 3 দুগুণে 6, তাহলে 6 পাই, কত হচ্ছে তাহলে 23 পাই হচ্ছে, তাহলে প্লাস এটা, আর সবার উপরে স্কোয়ার। এবার অঙ্কটা সহজ হয়ে গেছে, এবার অঙ্কটা করে ফেলতে পারবো। এবার দেখো sec হচ্ছে পাই মানে কি 180 ডিগ্রি, তাহলে 180 মানে কি 2 × 90 ডিগ্রি, তাহলে sec থাকবে, আর 2 × 90 ডিগ্রি যদি এই জায়গাতে হয়, এখান থেকে মাইনাস মানে এই ঘরে, তাহলে এই ঘরে কিন্তু secটা কী হবে, নেগেটিভ, স্কোয়ার কারণে সব প্লাস, যেমন এখানে খেয়াল করে দেখো 2 × 90 ডিগ্রি, তাহলে secটা কী থাকবে, secই থাকবে, আর পাই -3 π/17, তাহলে এই পয়েন্ট থেকে এই জায়গায় পিছন দিকে যাবো, মানে এই ঘর। আচ্ছা সবাই যেহেতু উপরে স্কোয়ার থাকলে প্লাস, তাহলে কি দেওয়া দরকার আছে, এটা কি প্লাস না মাইনাস, তাহলে আমি একবার কী করতে পারি, sec স্কোয়ার 3 π/17, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম, sec আগের মতোই 2 পাই, তাহলে দেখবো 2 পাই মানে কি 2 × 180, তার মানে সামনে পজিটিভ জোড় সংখ্যা, তাহলে secই থাকবে, তাহলে এখানে শুধুমাত্র secটাই থাকবে লিখলাম, আর প্লাস মাইনাস চেক করা দরকার নেই তাহলে আমাদের,
কারণ আমরা তো জানি যে সেটা কী হয়ে যাবে, স্কোয়ারের জন্য প্লাস হয়ে যাবে। তারপরে এখানে প্লাস আছে কট 3π/2 মানে কত দেখো তো, 3π/2, 3π/2 মানে কি 270 ডিগ্রি, তার মানে কত 3 × 90 ডিগ্রি হয়, তাই না? 3π/2 মানে কি 3 × 90 ডিগ্রি, তাহলে কট কি হয়ে যাবে, কট হয়ে যাবে 10, 5π ভাগ হচ্ছে 17, এবং এই স্কোয়ারটা আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে আছে মাইনাস, এই যে মাইনাস দিলাম, কট আছে π/2, তার মানে কট হয়ে যাবে কি 10, এই যে 10 হয়ে গেল, 10-এর উপর স্কোয়ার হয়ে গেল, এখানে আছে 3π ভাগ 17। আচ্ছা আমরা একটা সূত্র জানি, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, এখানে sec স্কোয়ার থিটা আছে, তারপর দেখো এই যে খেয়াল করে দেখো যে মাইনাস tan স্কোয়ার থিটা, এখানে 3π ভাগ 17, এখানেও আছে 3π ভাগ 17, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1, আর এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা কমন নিই, কমন নিলে কী হবে sec স্কোয়ার 5π ভাগ 17, আর এখানে কি থাকবে, এখানে প্লাসটা কী হবে মাইনাস হয়ে যাবে, tan স্কোয়ার 5π ভাগ 17, তাহলে দেখো তো বলতে পারি না যে 1 - 1 = 0, তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রশ্নের উত্তর। তোমাদেরকে এই অধ্যায়ের ঠিক এই টাইপের বেশ কিছু ম্যাথ, একটা ম্যাথ দেখাই দিব, বাকি যতগুলো ম্যাথ আছে দেখো এগুলো সবগুলোই তোমরা পারবা, এবং এতক্ষণ যা কিছু করাইছি এগুলোর ভিতরে এখন যেটা করাবো সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় আসে, হ্যাঁ যদি কোনো পরীক্ষায় আসে তাহলে এই টাইপের প্রশ্নগুলো আসবে এবং আসে। তাহলে আমরা উদাহরণ 2 করাই, দেখি বাকিগুলো তোমরা পারো কিনা। তাহলে চলো আমরা উদাহরণ 2 নাম্বারটা করাই দিই। বলছে tan থিটা সমান 5/12। আচ্ছা tan থিটা সমান কি প্লাস কিন্তু 5/12, খুব খেয়াল, প্লাস কিন্তু 5/12। আমরা এই কোণা দিয়ে এই সাইড দিয়ে এভাবে চতুর্ভাগ ডিজাইন করব। tan থিটাটা পজিটিভ, প্রথমে বলা আছে tan থিটা হচ্ছে পজিটিভ, তাহলে tan থিটা কোথায় কোথায় পজিটিভ বলো দেখি। tan থিটা হচ্ছে প্রথম ঘরে পজিটিভ, tan থিটা হচ্ছে তৃতীয় ঘরে পজিটিভ, কারণ প্রথম ঘরে সবাই পজিটিভ আর তৃতীয় ঘরে হচ্ছে শুধুমাত্র tan পজিটিভ, তাহলে tan-এর জন্য এই ঘরটাও যায়, এই ঘরটাও তার জন্য যায়। এরপরে বলছে সাইন থিটা যদি ঋণাত্মক হয়, তাহলে এখন বলো দেখি তাহলে কোন ঘরের কথা বলতেছে। tan থিটা পজিটিভ, আবার বলছে সাইন থিটা হবে ঋণাত্মক, তাহলে আমরা প্রথম ধাপে tan থিটা পজিটিভ 5/12 থেকে সিদ্ধান্ত নিব কোন ঘরে অবস্থান, দেখলাম প্রথম ঘরে হয়, তৃতীয় ঘরে হয়। দ্বিতীয় ধাপে আবার অপশন দিয়েছে সাইন থিটা ঋণাত্মক। সাইন থিটা যদি ঋণাত্মক হয় তাহলে সেটা কোন ঘর, তো আমরা বুঝতে পারলাম যে এই ঘরে অবস্থান, তার মানে এই তৃতীয় ঘরের কথাগুলাই তারা বলতেছে। তাহলে এখন যদি বলে এই মানগুলা বের করার আগে আমরা তাহলে এই জায়গাতে সবগুলা মান বের করব, তার আগে আমরা দেখি যে কি লেফট হ্যান্ড সাইড কী প্রমাণ করতে বলছে। তাহলে আমাকে আসলে বের করতে বলছে কি, যে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ভাগ হচ্ছে কত সেক মাইনাস থিটা, তারপর হচ্ছে প্লাস ট্যান থিটা, এর মানটা বের করতে বলছে, তাই না? তাহলে আমরা আগে একটু কাজ করে রাখবো। সাইন থিটা আছে লিখলাম, তারপরে প্লাস লিখলাম, কসের ভিতরে কোনো মাইনাস থাকলে সে প্লাস হয়ে যায়, তাহলে কি হলো কস থিটা। সাইন সেক মাইনাস থিটা, কস এবং সেকের ভিতরে কোথাও মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার আমি এই সাইন কস সেক ট্যান এই চারটার মান এখানে বের করব, শুধু মানটা বসাই দিব। তাহলে প্রথমত আমার দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, টেনের মান দেওয়া আছে যে ট্যান সমান কি 5/12। এখন আমি বুদ্ধি করে বাকি মানগুলো বের করতে পারি। তোমরা দুইভাবে করতে পারো এটাকে, এভাবে ত্রিভুজ আর করে করতে পারো। ত্রিভুজ হচ্ছে ট্যান থিটার সমান লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব কত 5, ভূমি মানে 12, তাহলে অতিভুজের মান আসবে 13। তাহলে আমি কি বলতে পারি যে সাইন থিটার মান কত আসবে, সাইন থিটার সমান কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে কত 5/13। কিন্তু তৃতীয় নাম্বার ঘরে তো সাইন নেগেটিভ, সেক্ষেত্রে আমি বাধ্য হলাম 5-এর সামনে একটা মাইনাস বসাতে, মানে আমি বাধ্য হচ্ছি মাইনাস বসাতে। একইভাবে সাইন থিটা আমার কী লাগবে, সাইন থিটা লাগবে, কস থিটা লাগবে, সেক থিটা লাগবে, ট্যান থিটা। ট্যান থিটা পাইছি, সাইন থিটা পাইছি, এবার আমরা কস থিটা। কস থিটা সমান কত হবে বলো দেখি, এখানে কস থিটা সমান কি, কসের সঙ্গে ভূমি ভাগ অতিভুজ না, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, কিন্তু এই ঘরে তো কসও নেগেটিভ, সেক্ষেত্রে আমি বাধ্য হচ্ছি সামনে একটা মাইনাস ব্যবহার করতে। সর্বশেষ সেক থিটা, সেক থিটা কিছু করা লাগে না, কারণ কসের উল্টা, তার মানে যে মাইনাসটা দিলাম উপরে গেল 13, নিচে গেল 12। এবারে সবগুলো মানকে এখানে বসে দিই, তাহলে সাইন থিটা মান কত পাইছি আমরা
-5/13, যে -5/13 প্লাস cos θ এর মান কত পাইছি -12/13, তাহলে এখানে প্লাস না দিয়ে কী লিখবো -12/13 ভাগ হচ্ছে sec θ পাইছি কত -13/12 প্লাস শুধুমাত্র tan θ এর মানটাই প্লাস 5/12, এখান থেকে একবারে করবো সম্ভবত 51/26 আসবে। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। এবার আমরা দেখো আগের যে অঙ্কটা করছি অনেকটা সেম একই রকম অঙ্ক, আমরা সেটা করব। বলছে tan θ হচ্ছে পজিটিভ, আচ্ছা যাই হোক আমি আগে মানটা লিখি, কী চাইছে আমার বের করতে বলছে sin θ প্লাস cos - θ, তাহলে cos - θ মানে কি বলতে পারেন একবারে cos θ ভাগ নিচে আছে sec - θ, তার মানে কি sec θ প্লাস tan θ। আমি এই মানটা লিখে নিলাম, মানে এর আমার মান বের করতে হবে। আচ্ছা মানে এগুলোর যেহেতু মান বের করব আমি এই সাইড দিয়ে করি, তো এখানে বলছে কি tan θ হচ্ছে পজিটিভ, তাহলে একটা কোয়াড্রেট আমরা ডিজাইন করি, দিলাম tan θ পজিটিভ, তার মানে কি পজিটিভ হচ্ছে এই ঘর, পজিটিভ হচ্ছে প্রথম ঘর। দ্বিতীয় ধাপে কি বলছে cos θ যদি ধনাত্মক হয় তাহলে tan θ এর জন্য আমি খুঁজে পেলাম এই ঘরটার এই ঘরটা। দ্বিতীয় ধাপে বলছে cos θ হচ্ছে ধনাত্মক, তার মানে এখানে কোন ঘরের কথা বলছে আসলে। তাহলে যেহেতু বলছে tan θ হচ্ছে 5/12, তাহলে tan θ হচ্ছে 5/12। এরপরে আমি দেখলাম বলছে cos θ ধনাত্মক, তার মানে তারা বুঝাচ্ছে যে প্রথম ঘর এই ঘর না, তাহলে এই ঘর না এই ঘর, তাহলে এই ঘরে সবাই পজিটিভ হবে। সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে 5/12 মানে কি আমি এবার যদি করি তাহলে এখানে লম্ব ভাগ হচ্ছে ভূমি আর অতিভুজ হবে 13। অতিভুজ কেমন করে বের করতে হয় সেটা আমরা ওই যে ক্যালকুলেটর করে বের করব। তাহলে এখান থেকে বলছে sin θ মান বের করো, sin θ সমান লম্ব ভাগ অতিভুজ 5/13, cos θ সমান কত হবে ভূমি ভাগ অতিভুজ, তারপরে sec θ সমান কত হবে 13/12। কিন্তু সবগুলা পজিটিভ, সবাই পজিটিভ, সবাই পজিটিভ, এবং এই সবগুলো মান আমি এখানে বসাই দিব, যা আসবে তাই হবে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। তাহলে আগের অঙ্ক কোনো কিন্তু পার্থক্য নেই, শুধু একটু পার্থক্য, সেটা কোথায় খালি বলছে cos θ ধনাত্মক, এইটুকু বলার কারণে কিন্তু পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে গেছে। আমাদের আসছে ক্লাসের লাস্ট অঙ্ক 5-2। এই অঙ্কটা কী বলছে একটু দেখবো আমরা। বলছে sin θ সমান 5/13, যাই বলুক না কেন আমরা এই যে বলছে মান নির্ণয় করো, আমরা এই মানটা এখানে লিখবো আগে, দেখি কি হয়। উপরে বলছে tan θ, তারপরে বলছে প্লাস sec - θ, সেকের ভিতরে যাই হোক সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় sec θ। নিচে আসি আছে কত cot θ, বলছে cosec θ, কোসেকের ভিতরে যদি মাইনাস থাকে সেটা সামনে চলে আসে, কারণ কোসেক কিন্তু মাইনাসকে রিসিভ করতে পারে না, তাহলে যে মাইনাস লিখলাম cosec θ লিখলাম। তাহলে এখানে আমরা কাঙ্ক্ষিত এই মানগুলো বের করে এখানে বসাবো। তার আগে আমরা কি করি সাইড দিয়ে কাজ করে আসি, এই সাইড দিয়ে আমরা কাজ শেষ করে আসি। একটা আমরা চতুর্ভাগ ডিজাইন করলাম বোঝার জন্য। দেখতে পাচ্ছি বলছে sin θ সমান 5/13, এটা আমরা এখানে লিখি, যেটা দেওয়া থাকবে সেটাকে আমার আগে লিখতে হবে। তাহলে sin θ মান হচ্ছে পজিটিভ, তাহলে সাইনের মান কোথায় কোথায় পজিটিভ হয়, তাহলে প্রথম ঘরে পজিটিভ, সবাই পজিটিভ, দ্বিতীয় ঘরেও হতে পারে। তাহলে দুইটা ঘর থেকে আমাকে যখন একটা সিলেক্ট করতে হবে, পুরো অপশন দিচ্ছে দেখো π/2, দেখো π/2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই যে কন্ডিশন বলছে তাই না, এই কন্ডিশনটা আমি এখানে লিখি, দেখো এই যে কন্ডিশন বলছে কন্ডিশন আমরা এখানে লিখি, এটা হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 90 থেকে বড়, আবার 180 থেকে ছোট, 180 থেকে ছোট, 90 থেকে বড়। এই যে এটা হচ্ছে 90-এর নাম, এটা হচ্ছে 90-এর ঘর, এখান থেকে বড়, এটা হচ্ছে 180-র ঘর, এখান থেকে ছোট, ছোট মানে উপরের দিকে, পজিটিভ মানে নিচের দিকে। তাহলে এই ঘরের অবস্থান, দ্বিতীয় ঘরে এর হচ্ছে অবস্থান। তাহলে দ্বিতীয় ঘরে sin θ তো পজিটিভ হবেই, দ্বিতীয় ঘরে cosec θ শুধু পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ। তাহলে চলো tan θ বের করে ফেলি। তাহলে sin θ কত, sin θ হচ্ছে 5/13, এই যেরকম আর কি, এই যে দ্বিতীয় নম্বর ঘরের চিত্র। sin θ সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ মানে 13, তাহলে ভূমি কত হবে তোমরা ক্যালকুলেশন করে দেখবা 12 আসে। আমার কার কার মান লাগবে, tan লাগবে, sec লাগবে, cot লাগবে। তাহলে tan লাগবে, তারপর হচ্ছে কত লাগবে sec লাগবে, তারপর হচ্ছে cot θ লাগবে, এবং সর্বশেষ cosec θ লাগবে। তো আমি জানি দ্বিতীয় নাম্বার ঘরে সাইন এবং কোসেক কিন্তু পজিটিভ, তাহলে সাইনের মান যদি হয় 5/13, কোসেকের মান হবে 13/5। এখন tan θ কত হবে, cot θ কত হবে, tan θ সমান আমি জানি লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি কত, ভূমি হচ্ছে 12। কিন্তু যেহেতু আমি জানি যে দ্বিতীয় নাম্বার ঘরে tan θ নেগেটিভ হয়, আমাকে কষ্ট করে কি করতে হবে, এই যে এখানে একটা মাইনাস বসে দেবে, যে মাইনাস। এবার sec θ, sec θ সমান কি,
আচ্ছা sec থিটা বোঝার আগে আমি বুঝবো cos থিটা সমান কি। cos থিটা, cos সমান কি জানি আমরা, ভূমি ভাগ অতিভুজ। তাহলে sec মানে অতিভুজ ভাগ ভূমি, তার মানে 13 ভাগ হচ্ছে 12। তো sec থিটা কিন্তু এই ঘরে নেগেটিভ, এই যে মাইনাস দিলাম। তারপর হচ্ছে cot থিটা, cot থিটা সমান কত হবে, তার আগে দেখবো tan থিটা সমান কত। tan থিটা মানে -5 ভাগ 12, তাহলে cot থিটা সমান কি হবে, উল্টা 12 ভাগ 5, সামনে আছে মাইনাস। তাহলে এটা হচ্ছে প্লাস, এটা প্লাস, আর সবাই মাইনাস। এবার সবগুলো মান আমি এখানে বসাবো। তাহলে tan থিটা সমান কি ছিল, -5 ভাগ 12, এই যে প্লাস প্লাস লিখলাম। sec থিটা সমান কত, -13 ভাগ 12। তাহলে sec থিটা সমান কত হচ্ছে, -13 ভাগ 12, যে লিখলাম। cot থিটা সমান কত, -12 ভাগ 5, এই যে -12 ভাগ 5। এবার হচ্ছে আসল খেলা, এই যে মাইনাস আছে না, মাইনাস কিন্তু থাকবে। cosec থিটা সমান কত, পজিটিভ, +13 ভাগ 12, এই যে 13 ভাগ 5। এর সাথে এই মাইনাসের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি কিন্তু এইগুলা সবগুলা করার আগে তোমাদেরকে কি করতে বলছি, এই মানটাকে সাইজ করতে বলছিলাম, মনে আছে? আমি কি পারতাম না এগুলাকে এখানে করে পরে এই মানটা এখানে করতে? তখন তুমি শিউর উল্টাপাল্টা করতা। এই জন্য আমি আগে এই পুরা মানটুকুরে এখানে নিয়ে আসছি, সাইজ করে রেডি করছি। যেমন সেকের সাথে মাইনাস থিটা, এই যে প্লাস থিটা, কুসেক মাইনাস থিটা, এই যে মাইনাস। আমি আগে সম্পূর্ণ রেডি করছি, করার পরে প্রত্যেকটা মান এখানে আলাদা করে বের করছি, কে মাইনাস কে প্লাস হবে সেটা করছি, করার পরে শুধু মানটা বসাইছি। এখানে মাইনাস ছিল, মাইনাসই থাকবে। এখন যদি এখানে 13 ভাগ 5-এর সামনে যদি মাইনাস আসতো, তাও আমি এখানে -13 ভাগ 5 লিখতাম, কিন্তু এর সাথে কোনো ঝামেলা করতাম না। একবার ঝামেলা করবো তাই 8 মার্কের অঙ্ক শেষ। সুতরাং এখান থেকে হুবু যেমন করে আছে এমন করে ক্যালকুলেট করবা, যা আসবে সেটা তোমার হচ্ছে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর হবে। হয়তো কিন্তু এত বেশি বুঝতে যাবা না, যেমনি আসো অমনি করে করবা। যেমন আমি এখানে প্লাস লিখছি, এখানে মাইনাস লিখছি, প্লাস মাইনাস লেখা দরকার ছিল? আমি কি একবারে মাইনাস লিখতে পারতাম না? এখানে মাইনাস লিখছি প্লাস, আমি কি এই প্লাস লেখা দরকার ছিল? তারপরও আমি এখানে প্লাস লিখছি, কেন? কারণ এইটুকুর উপরেই খেলা, এই যেটুকুই খেলা। তোমার এই লাইনটার উপর ডিপেন্ড করবে তুমি কি 8 পাবা নাকি 0 পাবা। ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।